আগের দিন আমরা বলেছিলাম যে কান্ট, আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে কান্ট দেখাতে চেষ্টা করছেন এবার স্পেস আর টাইম এগুলো ফর্মস অফ ফর্মস অফ সেন্সিবিলিটি, ইন্দ্রিয় শক্তির আকার। ইন্দ্রিয় শক্তির সঙ্গে যেটা যুক্ত আছে, ইন্দ্রিয় শক্তি যে ক্ষমতাটা, সেই ক্ষমতা কান্টকে এখানে অনেকে সমালোচনা করেছে যে আগে একটা ফ্যাকাল্টি সাইকোলজি বলে একটা জিনিস চলতো। আগের দিয়ে একটা লেকচারে মানে অমিতা দিয়ে প্রসঙ্গটা তুলেছিলেন, সেটা ঠিকই প্রসঙ্গ, যে একটা ফ্যাকাল্টি সাইকোলজি বলে একটা জিনিস চলতো। মনের কতগুলো ফ্যাকাল্টি আছে, আলাদা আলাদা ফ্যাকাল্টি। এখন মন ওই ফ্যাকাল্টি গুলো, যেমন কগনিটিভ ফ্যাকাল্টি, ইমোটিভ ফ্যাকাল্টি, কোনেটিভ ফ্যাকাল্টি, এরকম তিনটে ফ্যাকাল্টির কথা বলা হয়েছিল। একটা জ্ঞানের ফ্যাকাল্টি ক্ষমতা, একটা ইমোশনের ক্ষমতা, আর একটা কার্যকারী। একটা হচ্ছে জ্ঞানার্জনী বৃত্তি, একটা হচ্ছে মানে মানে প্রক্ষোভিনী বৃত্তি, আর একটা হচ্ছে কার্যকারিণী বৃত্তি। মনের এরকম ৩ রকমের বৃত্তি আছে। এটা কারা বলতেন? কুলপে, টিচেনার, এরা সবাই বলতেন, যারা জার্মান সাইকোলজিস্ট, যারা সাইকোলজি বিষয়টাকে আলাদা বিষয় হিসেবে, ফিলোসফি থেকে আলাদা বিষয় হিসেবে তৈরি করেছিলেন, তারা ফ্যাকাল্টি সাইকোলজি মানতেন। এখন কান্টের কথাটা শুনে মনে হয় এখন মানে এখন এই ফ্যাকাল্টি সাইকোলজি লোকেরা মানেন না। কারণ আমরা দেখেছি, মানে নিউরোসায়েন্সে আমরা দেখেছি মনের ওরকম আলাদা আলাদা ফ্যাকাল্টি নেই। মানে মন না বলে এখানে ব্রেন বললে ভালো হয়। ব্রেইনের ওরকম আলাদা আলাদা ফ্যাকাল্টি নেই। ব্রেইন কাজ করে অ্যাজ এ হোল। যেখানে ব্রেইন লিশন হয়েছে, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের সময় দেখা গেছে যে যাদের ব্রেইনের একটা অংশ ড্যামেজড হয়েছে, তার পাশাপাশির অংশটা, যে অংশটাকে মানে একটা বিশেষ কাজের জন্য আইডেন্টিফাই করা হয়েছিল আগে, ধরো একটা ভিজুয়াল, যেমন আমাদের অক্সিপিটাল অক্সিপিটাল, হ্যাঁ অক্সিপিটাল লোব, যেটা আমাদের ব্রেনের পিছনের অংশ, সেটা ড্যামেজড হলে কেউ নাকি দেখতে পাবে না, কারণ ওখানে দিয়ে তো ভিশনটা আমাদের প্রসেসড হয়। তো দেখতে পাবে না, কিন্তু দেখা গেছে ড্যামেজড হয়েছে, সে অন্য জায়গা দিয়ে কাজ করে নিতে পারে, তার ভিশনটা তাও থাকতে পারে কিছু অংশে, কিছুটা ভিশন থাকতে পারে। আবার দেখা গেছে যার অ্যামিগডালা ড্যামেজড হয়েছে, যেটা ইমোশনের একদম গ্রাউন্ড বলা হয়, তারও ইমোশন অন্য জায়গা থেকে কিছু কিছু ইমোশন চলে। তার থেকে একটা হোলিজম এসছে ব্রেইন সম্পর্কে, যে ব্রেইন অ্যাজ এ হোল কাজ করে। হ্যাঁ, প্রাইমারিলি কোন একটা অংশ দিয়ে ওই কাজটা হয়, কিন্তু প্রাইমারিলি একটা কাজ হয় যদিও একটা অংশ থেকে, ব্রেনের বিভিন্ন অংশ আছে যেখান থেকে বিভিন্ন কাজ হয়। এটা আগে খুব ভাবে হাইলাইটেড হতো, কিন্তু এখন দেখা গেছে যে ব্রেনের অন্যান্য অংশ, সেই ওই অংশটা ড্যামেজ হলে অন্যান্য অংশ সেই অংশটাকে টেক ওভার করে, তার কাজটা টেক ওভার করে। তার থেকে একটা থিওরি আসছে, একটা হোলিজমের থিওরি, যে ব্রেন অ্যাজ এ হোল কাজ করে। ব্রেনের মধ্যে ওরকম কম্পার্টমেন্টালাইজেশন নেই। যেমন ধরো আমরা বিষয়টা একটু দৃষ্টান্ত দিলে বোঝে যাবে, যে ডান হাতের লোক সে ডান হাতে কাজ করে, যে বাঁ হাতের লোক সে বাঁ হাতে কাজ করে।
কিন্তু কারোর যদি একটা লিঙ্ক ড্যামেজ হয়, মানে যে হাতে কাজ করে সে হাতটা যদি ড্যামেজ হয়, তার ব্রেনটা কিন্তু টেক ওভার করে তার কাজটাকে শিফট করিয়ে দেয়, সে অন্য হাতে কাজ করতে পারে। আদারওয়াইজ এমনি নর্মাল অবস্থায় সে কিন্তু কাজ করতে পারে না, সে কাজ করে না রাদার, বা করতে চেষ্টা করলে খুব সহজে পারে না। কিন্তু কিছু সময়ের মধ্যেই ব্রেন কিন্তু এটা টেক ওভার করে অন্য হাতে তাকে কাজ করতে শিখিয়ে দেয়। কাজেই ওই যে ফ্যাকাল্টি সাইকোলজি, সেটার বিরুদ্ধে একটা আওয়াজ উঠেছে, এখনো পর্যন্ত আছে, যে ব্রেইনের মধ্যে একটা হোলিজম আছে, সেখানে ব্রেনটা ওইভাবেই কাজ করে। এখন কান্টের বিরুদ্ধে এই আপত্তিটা উঠেছে, কান্ট ফ্যাকাল্টি সাইকোলজি করেছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, কান্টের ফ্যাকাল্টি সাইকোলজিটা ওরকম নয়, ব্রেইন ভিত্তিক নয়, কোনো ফিজিক্যাল নয়। কান্টের ফ্যাকাল্টি সাইকোলজিটা কিন্তু একটু অন্যরকম, যে ব্রেইনের কি কি, মানে মনের কি কি ফাংশন আছে। এখন ফাংশনটা কে করলো? হ্যাঁ, কান্ট বলছেন সেন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এগুলো তো ট্রান্সেন্ডেন্টাল কথা। এরকম ভাবে বলছেন না ব্রেনের এই অংশটা এটা করে, ব্রেনের ওই অংশটা ওটা করে, এটা নয়। যেই এটা করে তার নামই সেন্সিবিলিটি, যেই ওটা করে তার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। কেউ না কেউ তো করে। কাজে কান্টের কাছে ফ্যাকাল্টি সাইকোলজিটা একটু অন্যরকম। দ্বিতীয় পয়েন্ট, স্পেস টাইমে ফিরে আসি। কান্ট বলছেন এগুলো ইনটুইশন। মানে কি? কান্টকে একটা জিনিস প্রমাণ করতে হবে, স্পেস টাইম জেনারেল নয়। আমরা আগেই বলেছি, মানে সেন্সিবিলিটি ফ্যাকাল্টিটা হচ্ছে পার্টিকুলারের ফ্যাকাল্টি। এখানে জেনারেলিটি নিয়ে আলোচনা করা হচ্ছে না, পার্টিকুলার নিয়ে আলোচনা করা হচ্ছে। স্পেস অ্যান্ড টাইম পার্টিকুলার, কান্টকে এটা প্রমাণ করতে হবে। একই সঙ্গে প্রমাণ করতে হবে স্পেস অ্যান্ড টাইম জেনারেল নয়। একটা কয়েনের দুটো পিঠ। স্পেস অ্যান্ড টাইম পার্টিকুলার, স্পেস অ্যান্ড টাইম জেনারেল নয়। এখন পার্টিকুলার গুলো জেনারেলি আমাদের কাছে আসে, সাধারণত আমাদের কাছে আসে এম্পিরিক্যাল ইনটিউশনে। কিন্তু কান্ট একই সঙ্গে বলছেন স্পেস অ্যান্ড টাইম আর নট এম্পিরিক্যাল। তাহলে কান্টকে আরো এক জোড়া জিনিস প্রমাণ করতে হবে, স্পেস অ্যান্ড টাইম এম্পিরিক্যাল নয়, স্পেস অ্যান্ড টাইম আপ্রায়োরাই। দুটো ক্লেমের মধ্যে দেখো একটা পার্থক্য আছে। প্রথম ক্লেমটা মেটাফিজিক্যাল, যে স্পেস অ্যান্ড টাইম পার্টিকুলার নয়, জেনারেল নয়, পার্টিকুলার। এটা একটা মেটাফিজিক্যাল ক্লেম, যে স্পেস অ্যান্ড টাইম বিশেষ, সামান্য নয়। দ্বিতীয় ক্লেমটা এপিস্টেমোলজিক্যাল। স্পেস অ্যান্ড টাইম সেগুলো হচ্ছে ইনটুইশন, কনসেপ্ট নয়। আগের ক্লেমটার সঙ্গে দ্বিতীয় ক্লেমটা জড়িত, কিন্তু দ্বিতীয় ক্লেমটা এপিস্টেমোলজিক্যাল। এটা ইনটুইশন, মানে সেন্সিবিলিটি দিয়ে ধরা যায়, জেনারেল নয়, এটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় নয়। খুব ইম্পর্টেন্ট চারটে ক্লেম করলেন কান্ট। দুটো এপিস্টেমোলজিক্যাল ক্লেম, দুটো মেটাফিজিক্যাল ক্লেম। পরের দুটো এপিস্টেমোলজিক্যাল ক্লেম, আগের দুটো মেটাফিজিক্যাল ক্লেম। আচ্ছা, এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে এগোই। আচ্ছা, হ্যাঁ, চলো এগোই। এখন কিভাবে কান্ট এটা দেখাবেন?
কান্ট দু রকমের আর্গুমেন্ট দিয়েছেন এক্ষেত্রে, বা দু রকমের এক্সপ্লানেশন দিয়েছেন। একরকম এক্সপ্লানেশন হচ্ছে মেটাফিজিক্যাল এক্সপোজিশন। মেটাফিজিক্যাল এক্সপোজিশন বলছেন মানে আদিবিদ্যক ব্যাখ্যা, আদিবিদ্যক ব্যাখ্যা। আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন, প্রতিবর্তী ব্যাখ্যা। আদিবিদ্যক ব্যাখ্যায় কি বলছে, বা অন্তঃসূত ব্যাখ্যা। আদিবিদ্যক ব্যাখ্যায় কি বলছেন কান্ট, সেটা কিরকম ধরনের জিনিস? তুমি একটা মেটাফিজিক্যাল কনসেপ্ট নিলে, তুমি একটা আদিবিদ্যক ধারণা নিলে, তার থেকে তুমি ডিডাকশন করছো যে এর থেকে এই হয়, ওর থেকে ওই হয়। সিম্পল। অল মেন আর মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল। আমাদের এই স্টক এক্সাম্পল। এটা আদিবিদ্যক ব্যাখ্যা। আমি একটা কনসেপ্ট থেকে, কনসেপ্টের মধ্যে যা যা আছে তার থেকে ডিডাকশন করছি, এটা আদিবিদ্যক ব্যাখ্যা। কনসেপ্টের মধ্যেই ওটা আছে। যেমন ভাবে ডেকার্ট ডিডিউস করতে চেয়েছিলেন গডের কনসেপ্টের মধ্যেই এক্সিস্টেন্সের কনসেপ্ট আছে। কান্ট সেটা ঠিক বলবে না ডিডাকশনটা, কিন্তু এটা একটা মেটাফিজিক্যাল ডিডাকশন। এই গডের কনসেপ্টের মধ্যেই তার পারফেকশন, তার ইনফিনিটি, এবং ইনফিনিটির মধ্যে এক্সিস্টেন্স, ইনফিনিটির মধ্যে অসংখ্য গুণ আছে, তার মধ্যে এক্সিস্টেন্স এটাও আছে। ডেকার্ট ডিডিউস করছেন, কান্ট এগুলোকে বলবে মেটাফিজিক্যাল এক্সপোজিশন। সরাসরি আমি একটা কনসেপ্ট থেকে, তার অন্তর্নিহিত ধর্মের থেকে আরো কতগুলো জাজমেন্ট আমি ডিডিউস করছি, এটা মেটাফিজিক্যাল এক্সপোজিশন। ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনটা একটু অন্য রকমের। খুব পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু খুব বুঝতে হবে। কান্টের পুরো আর্গুমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, মেটাফিজিক্যাল স্ট্রাকচারটা খুব কম জায়গায় আছে ট্রান্সেন্ডেন্টাল। মেন আর্গুমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন। সেটা কিরকম? অর্থাপত্তির মতো। এক্স এফ হতে পারতো না যদি না ওয়াইটা জি হতো। এক্স এফ হতে পারতো না যদি না ওয়াইটা জি হতো। এক্সটা এফ, সুতরাং ওয়াইটা জি। অর্থাপত্তির সঙ্গে পার্থক্য কোথায়? পার্থক্য একটা আছে, অর্থাপত্তিটা মেটাফিজিক্যাল বা এম্পিরিক্যাল। অর্থাপত্তি প্রমাণটা এম্পিরিক্যাল প্রমাণ, কিন্তু কান্টের কাছে ট্রান্সেন্ডেন্টাল। এমন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাপত্তি যারা মানেন, যারা অর্থাপত্তি মানেন, তারা বলবেন এটা অভিজ্ঞতারই বিষয়, এটা অভিজ্ঞতার বিষয়। এবং অনেকটা অনুমানের মতো। দেখো, নৈয়ায়িকের সাথে মীমাংসকদের কোথায় ঝগড়া? আমি ব্যতিরেকি, কেবল ব্যতিরেকি ব্যাপ্তি মানবো কি মানবো না, এটাই তো ঝগড়া। কেবল ব্যতিরেকি প্রমাণ, কেবল ব্যতিরেকি ব্যাপ্তি মানলে অর্থাপত্তি মানতে হয় না, ওটা অনুমানে ঢুকিয়ে দেওয়া যায়। কেবল ব্যতিরেকি ব্যাপ্তি না মানলে আমার অর্থাপত্তি বলে আরেকটা প্রমাণ মানতে হয়। এই জায়গাটা মূল ঝগড়া, মানে মীমাংসকের সাথে নৈয়ায়িকের। দুজন দুজনের জায়গায় ঠিক আছেন। তো আমি এটার ভেতর এই যে কথাটা বললাম ব্যাপ্তি নিয়ে, এই কথাটা যারা বুঝলে বুঝলে, যারা বুঝলে না বুঝলে না, কিন্তু কথাটা এখন স্থগিত থাক, কারণ আমি এইটার ব্যাখ্যায় ঢুকতে চাইছি না। কিন্তু এইটা দেখো অভিজ্ঞতার জগতেই হচ্ছে। যে ওই তোমাদের এক্সাম্পল, পিনো দেবদত্ত দিওয়ানা ভুংতে, ওই এক্সাম্পল, যে মোটা দেবদত্ত দিনের বেলা খায় না,
তাহলে নিশ্চয় রাত্রে খায়, লুকিয়ে লুকিয়ে খায়। সে কত ৩১ দিন না ৩৬ দিন অনশন করে কিন্তু রোগা হয় না। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই রাত্রিবেলা খায়। রাত্রিবেলা চিকেন স্যান্ডউইচ আর চকলেট খায়। তো এরকম হয়। তো এটা তোমরা অভিজ্ঞতার জগতে এটা করছো। কান্টের যে আর্গুমেন্টটা সেটা কিন্তু অভিজ্ঞতার জগতে নয়, অভিজ্ঞতার বাইরের জগতেও নয়। কিন্তু বিষয়টা হলো সেইটাকে অভিজ্ঞতা দিয়ে পাওয়া যায় না। বিনোদেব দত্ত দিনে খায় না রাত্রে খায়, এটা অভিজ্ঞতা দিয়ে পাওয়া যায়। আমরা অভিজ্ঞতা দিয়ে দেখেছি যারা মোটা অথচ দিনের বেলা খায় না তারা রাত্রে খায়। একাহারী লোক এরকম অনেক দেখেছি। শরীর ঠিক আছে, রাত্রিবেলা খায়, একবার খায়, এরকম দেখেছি। অভিজ্ঞতা দিয়ে হয়। কারণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা অভিজ্ঞতা দিয়ে হয় না। কান্টের যুক্তিটা হচ্ছে অভিজ্ঞতাটা এমন হতে পারতো না যদি না অন্য একটা বিষয় তেমন হতো। এই যে অন্য একটা বিষয়, এটা অভিজ্ঞতার বিষয় না। অভিজ্ঞতাটা এমন, সুতরাং অন্য একটা বিষয় তেমন, এইভাবে কান্ট প্রমাণ করছেন। এবার যাই, এটা এমন আর ওটা কেমন সেটা আমরা দেখছি। কান্ট বলছেন স্পেসের ক্ষেত্রে আলাদা করে আর্গুমেন্ট দিয়েছেন, টাইমের ক্ষেত্রে আলাদা করে আর্গুমেন্ট দিয়েছেন, কিন্তু আর্গুমেন্ট গুলো প্যারালাল। বলছেন দেখো দু রকমের কনসেপ্ট হয় আমরা বলেছিলাম, এম্পিরিক্যাল কনসেপ্ট এবং পিওর কনসেপ্ট। পিওর কনসেপ্ট গুলো এক্সপিরিয়েন্স থেকে আসে না, এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো এক্সপিরিয়েন্স থেকে আসে। স্পেস কোনো এম্পিরিক্যাল কনসেপ্ট নয়, কাজেই আমাদের বাহ্য অভিজ্ঞতা থেকে স্পেসকে আমরা পাইনি। এখানে কান্ট কাকে অপোজ করছেন? কান্ট ওই এম্পিরিসিস্ট ধারণাকে অপোজ করছেন। বা একদল বলে থাকেন স্পেস সম্পর্কে, সব এম্পিরিসিস্টরা বলেন, কিন্তু একদল বলে থাকেন এম্পিরিসিস্টদের মতন করে। কারণ এম্পিরিসিস্টদের সঙ্গে একমত এক জায়গায় যে কিছু কিছু কনসেপ্ট এম্পিরিক্যাল কনসেপ্ট, যেমন হাতি ঘোড়া, এই যে বাঘ সিংহ, এই সমস্ত যে কনসেপ্ট, মানুষ, এই সমস্ত কনসেপ্ট, এগুলো এম্পিরিক্যাল কনসেপ্ট। অভিজ্ঞতা থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট করি। তাহলে একটা থিওরি পেলাম, অ্যাবস্ট্রাকশনিজম। অ্যাবস্ট্রাক্ট করে করে এই কনসেপ্ট গুলো পাই। এটা কার বিরোধী? এটা এম্পিরিসিস্টদের খুব পছন্দের। এবং এই থিওরিটা যার বিরোধী সেটা হচ্ছে অনেক থিওরির বিরোধী, তার মধ্যে একটা হচ্ছে প্লেটনিক থিওরি। প্লেটোর কাছে কনসেপ্ট গুলো তো নিত্য, আমাদের মনের মধ্যেই আছে। প্লেটোর আসল থিওরিটা হচ্ছে রিকালেকশন। প্লেটোর মতে কিন্তু সব জ্ঞানই রিকালেকশন। যেটা আমার মনের মধ্যে আছে সেটাকেই আমি আবার খুঁজে পেলাম। আমি জানতাম না আমার মনের মধ্যে আছে, তুমি জানতে না তোমার ঘরের মাটির তলায় পোতা আছে মানে স্বর্ণ মুদ্রা, মাটি খুললে বেরিয়ে এলো। ঠিক তেমনি জানতে না তুমি তোমার মনের মধ্যেই কনসেপ্ট গুলো রয়েছে। তুমি যখন কনসেপ্ট গুলোকে পাবে, তুমি তার কপি অফ কপি এইসব পাও। তুমি যখন কনসেপ্ট গুলোকে ফিরে পাবে
তখন তুমি বুঝবে যে এগুলো রিকালেকশন। আরে এগুলো তো আমি জানতামই। ওই যেমন অহম ব্রহ্মাস্মি, আরে আমি তো ব্রহ্ম ছিলামই। সো আমি তো ব্রহ্ম ছিলামই। ঠিক তেমনি ওরকমই একটা রিয়েলাইজেশন। এক্স্যাক্টলি এক নয়। ওই মেটাফিজিক্স এই মেটাফিজিক্স একটু আলাদা, অনেকটা আলাদা, কিন্তু ওটা আমার মনের মধ্যেই ছিল। আমি খুঁজে পেলাম। ঢাকা ছিল, যেটা অস্ফুট ছিল সেটা স্ফুট হলো, যেটা মানে গোপন ছিল সেটা প্রকাশিত হলো। এটা প্লেটোর থিওরি। কিন্তু যারা যারা এটাকে যারা অ্যাবস্ট্রাকশনিজম করবেন তারা বলবেন না না ওরকম ভাবে ছিল না, আমি অভিজ্ঞতা থেকে অ্যাবস্ট্রাক্ট করে করে এটা করতাম। এখানে অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে একটা থিওরি হচ্ছে কম্পোজিট ইমেজ থিওরি, লকের। আমি সামান্যের জ্ঞান কি করে পাই, এটা তো অনেকগুলো থিওরি আছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনিজম, যেটা লকের পরে এসছে। বার্কলি কেটে দিলেন কম্পোজিট ইমেজ থিওরি, তারপরে অ্যাবস্ট্রাকশনিজম এলো, বার্কলি নমিনালিজম এলো, তারপরে অ্যাবস্ট্রাকশনিজম এলো। আমি পুরো হিস্ট্রিটা বলবো না, কিন্তু লক বলছেন দেখো ত্রিভুজ বিভিন্ন রকমের হয়। একটা ত্রিভুজের ছাপের উপর আরেকটা ত্রিভুজের ছাপ ফেললে, আরেকটা ত্রিভুজের ছাপ ফেললে, কিন্তু সব মিলিয়েই একটা ত্রিভুজের আইডিয়া তোমার তৈরি হয়ে যাবে। বার্কলি বললেন এ কেমন অদ্ভুত কথা, ওরকম ছাপ ফেলে ফেলে তো একটা ত্রিভুজের উপর একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের একটা কিম্বুৎকিমাকার একটা আকৃতি আসবে। কোথায় ত্রিভুজের আকৃতি আসবে? একটা বড় ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, তো কি আসবে আমার? বড় ছোট সব মিলিয়ে একটা ছাপ ফেললে, একটা ডান দিক করে ছাপ, একটা বাঁ দিক করে ছাপ, তার ভেতর থেকে কি করে একটা ত্রিভুজের আইডিয়া আসবে? এটা আসতে পারে না। বার্কলি বললেন ত্রিভুজ একটা নাম, ওরকম কম্পোজিট ইমেজ নয়। তারপরে যারা এলেন তারা বললেন এটা অ্যাবস্ট্রাকশনিজম, অ্যাবস্ট্রাকশন করে আসেন। কিন্তু এম্পিরিক্যালি আসে। ওই প্লেটোর মতো রিকালেকশন এইভাবে আসে, এটা হয় না। কান্ট এখানে এসে বলছেন প্রথমেই যে স্পেস কিন্তু এম্পিরিক্যাল কনসেপ্ট নয়, কোনো এক্সপিরিয়েন্স থেকেই আসে না। এই কথাটার মধ্যে দুটো কথা রয়েছে। স্পেস এম্পিরিক্যাল নয় মানে এক্সটার্নাল সেন্স থেকে আসে না। এক্সটার্নাল সেন্স বলতে কি বোঝায় আগের দিন বলেছিলাম। এক্সটার্নাল সেন্স থেকে আসে না। দুটো দ্বিতীয় ক্লেইম হচ্ছে স্পেস কনসেপ্ট নয়। আমি একটু টেক্সটটা পড়ি। এক মিনিট। Space is not an empirical concept that has been drawn from outer experiences. For in order for certain sensations to be related to something outside me, that is, to something in another place in space from that in which I find myself, thus, in order for me to represent them as outside of one another, thus not merely as different, but as in different places, the representation of space must already be their ground. দেখো, স্পেস আমার এম্পিরিক্যাল ইন্টুইশন নয়। মূল কথাটা এই, স্পেস আমার এম্পিরিক্যাল ইন্টুইশন হতেই পারে। কেন? আমি যখনই বুঝি
যে কোনো কিছু একটার থেকে আরেকটা ডিফারেন্ট জায়গায় রয়েছে, কিংবা আমার থেকে আলাদা, ওটা দূরে রয়েছে, ওটা কাছে রয়েছে। আমাকে স্পেসকে আগে প্রিসাপোজ করতে হয়, দূরে কাছে হয় না, নাহলে ভাবা যায় না। তুমি ভাবো এমন একটা ওয়ার্ল্ড যেখানে স্পেস নেই, তোমার এক্সপিরিয়েন্স হলো দুটো অবজেক্ট, দূরেও নয়, একটা অপরটা থেকে দূরেও নয়, কাছেও নয়, কিছুই হবে না। ধরো শুধু টাইমে দুটো অবজেক্ট তোমার কাছে প্রেজেন্টেড হলো, আরো সহজ করে বলছি, দুটো অবজেক্ট তোমার কাছে রেপ্রেজেন্টেড হলো, একটাকে দেখলে আম, একটা দেখলে আপেল, আগে পরে দেখলে, দূরে কাছে এসব কিচ্ছু বলতে পারবে না, এগুলো বলার জায়গা নেই। কারণ এগুলো বলতে গেলে তোমাকে স্পেসকে আগে প্রিসাপোজ করতে হবে স্পেসকে, তারা স্পেসে সিচুয়েটেড। স্পেসে যদি না সিচুয়েটেড হয় তাহলে তুমি কিন্তু, এবং সিমালটেনিয়াস স্পেসে, একই একই স্পেসে অবস্থিত, এটা তুমি যদি না ধরে নাও, তাদের দূরে কাছে এগুলো তুমি কিছুই বলতে পারবে না। এর থেকে কান্ট ডিরাইভ করছেন একটা কনক্লুশন, যে স্পেসটা এক্সপিরিয়েন্স দিয়ে আসে না, বরং এক্সপিরিয়েন্সের একটা কন্ডিশন, আমার আউটার এক্সপিরিয়েন্সের একটা কন্ডিশন। কারণ কন্ডিশন মানে হচ্ছে সেটা পূর্ব শর্ত। তোমার ভেতরে স্পেসের কনসেপ্ট, স্পেসের তোমার ভেতরে স্পেস আছে বলেই বা স্পেসের কনসেপ্ট আছে বলেই, এখানে কনসেপ্ট ওই অর্থে নয়, কনসেপ্ট মানে তোমার রেপ্রেজেন্টেশন, স্পেসের রেপ্রেজেন্টেশন আছে বলেই তুমি এটাকে দূরে কাছে বলতে পারছো। শুধু স্পেস হলে তুমি এটা বলতে পারতেন, যেমন টাইমের ক্ষেত্রে স্পেশিয়াল প্রক্সিমিটি বা ডিটাচমেন্ট, এগুলো তুমি কিছু বলতে পারো না। আরেকটু পড়ি। Thus, the representation of space cannot be obtained from the relation of outer appearances through experience, but this outer experience is itself first possible only through this representation. স্পেস আছে বলে এই আউটার এক্সপিরিয়েন্সটা সম্ভব হয়। কাজেই আমাদের এক্সপিরিয়েন্সটা স্পেসের উপর নির্ভরশীল, আউটার এক্সপিরিয়েন্সটা, স্পেসটা আউটার এক্সপিরিয়েন্সের উপর নির্ভরশীল নয়। কারণ এই জায়গায় গেলেন, পরের আর্গুমেন্টে যাচ্ছে। আচ্ছা, এই আর্গুমেন্টটা নিয়ে কেউ কিছু বললে বলো। কান্টটাকে ঠিক আর্গুমেন্ট বলেননি, বলেছেন যে এক্সপোজিশন, ব্যাখ্যা। হ্যাঁ বল। স্যার বলছি এটাকে আউটার এক্সপিরিয়েন্স, এই আউটার অ্যাডজেক্টিভটা আলাদা করে ইউজ করার প্রয়োজনীয়তাটা কেন হচ্ছে? কোনো স্পেসিফিক সিগনিফিকেন্স আছে কি? হ্যাঁ, আমরা তো আগের 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 মানে লেকচারে বলেছিলাম, আউটারের একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে। কান্ট আউটারের ইনারের মধ্যে পার্থক্য করেছে, যেগুলো আমাদের কাছে বাইরে থেকে আসে। যেমন আমি বুঝি যে, ও আচ্ছা, ওই সেন্স। ওই সেন্সটা মানে, আচ্ছা যেগুলো আমি বুঝি যে বাইরে থেকে একটা নাচ আসছে, হুম 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 আমি বুঝছি না, আমি একটা ধরো আমায় পর্দায় ঢেকে দিয়েছে, হুম এখন আমায় কেউ একটা কনুইয়ের গুঁতো দিল, আমি তো দেখতে পাচ্ছি না, হুম আমি পুরো পর্দায় ঢাকা বা বুরখায় ঢাকা,
এখন আমাকে এটা কেউ বাইরে থেকে গুঁতো দিল, আমি অন্তত এটা বুঝতে পারি যে গুঁতোটা আমার ভেতর থেকে আসে, কে দিয়েছে, কিসের থেকে এলো, কিন্তু এইটুকু খুব ক্লিয়ার এটা মনের ব্যাপার নয়, অন্তত এইভাবে আমার কাছে রিপ্রেজেন্টেড হয়। কিন্তু আমার সুখ দুঃখ এটার বাইরের গুঁতোর মতো আসে না আমার কাছে, সে অর্থেই না, এই অর্থে, কারণ সবটাই মনের ভেতর থেকে তাকাচ্ছে, তাকিয়ে দেখে এটা কথাটা বলছেন। আউটার ও নিজের গায়ে একটা ট্যাগ মেরে আসে, আমি আউটার, আমাকে আর আলাদা করে দেখতে হয় না, ওই ইন্দ্রিয় দিয়ে দেখছি কিনা এটা দিয়ে কন্টেন্ট একটা কনসার্ন, ইন্দ্রিয় ইন্দ্রিয় মানে উপাত্ত কিনা সেটা নয়। উনি সেন্স কথাটা ব্যবহার করেছেন, কিন্তু সেন্স কথাটা ব্যবহার করেছেন তারপরেও উনি পরিষ্কার করে বলে দিয়েছেন আমি সেন্স কথাটা কিন্তু এই অর্থে ব্যবহার করছি, আউটার সেন্স কথাটা, সেন্স মানে সেন্স অর্গান নয়, আমার যে সেন্সেশন হচ্ছে, যে ট্যাগ নিয়ে এসছে আউটার হিসাবে, সেটা সেই সেন্সটা। আর কোনো প্রশ্ন? তাহলে আমরা সেকেন্ড আর্গুমেন্টে যাই। স্পেস ইজ এ নেসেসারি রিপ্রেজেন্টেশন a priori which is the ground of all outer intuitions. স্পেস হচ্ছে একটা আবশ্যিক রিপ্রেজেন্টেশন, আবশ্যিক সংজ্ঞা, যেটা পূর্বত সিদ্ধ এবং সব বাহ্য অভিজ্ঞতার ভিত্তি। দেখো কিরকম ভাবে সাজালেন, স্পেস ইজ এ নেসেসারি রিপ্রেজেন্টেশন, আরে নেসেসারি রিপ্রেজেন্টেশন বললে তো আপনারা হবেই, কান্ট বলে দিয়েছেন যা নেসেসারি এবং স্ট্রিক্টলি ইউনিভার্সাল সেটা আপনারাই, যে রিপ্রেজেন্টেশনটা নেসেসারি এবং স্ট্রিক্টলি ইউনিভার্সাল সেটা আপনারাই, কান্ট আগেই বলেছেন, যেখানে আপনারা অ্যাপোস্টেরিয়রি ভাগটা করছেন সেখানেই বলেছেন স্পেস নেসেসারি রিপ্রেজেন্টেশন। তারপরে বলছেন আপনারাই, ওই কথাটাই রিপিট করছেন, which is the ground of all outer intuitions, আমাদের বাহ্য যা অভিজ্ঞতা হয় তার এটা হচ্ছে ভিত্তি। দেখা যাক, one can never represent that there is no space, although one can very well think that there are no objects to be encountered in it. এটা নেসেসারি কেন তার একটা যুক্তি দিচ্ছেন, নেসেসারি বললে তো আপনারাই হয়েই যায়, নেসেসারি কেন তার একটা যুক্তি দিচ্ছেন, যুক্তিটা এই, আমরা ভাবতে পারি যে স্পেসে কোনো অবজেক্ট নেই, এখন স্পেস বলতে তোমরা কনসেপ্টটা ভেবে নাও যে নিউটনিয়ান স্পেস, একটা বাটির মতন সবকিছু ধরে রেখেছে, আমি আমার ঘরের মধ্যে রয়েছে, তার ঘরটা সবকিছু ধরে রেখেছে, আমি ভাবতে পারি ঘরটা ফাঁকা, ঘরটা নেই অথচ আমি আছি, এটা ভাবা যায় না, মানে অন্য কোথাও থাকতে পারি কিন্তু এরকম ভাবে স্পেস তো সর্বত্র বিস্তৃত, যদি ঘরটা একটা জায়গায় আছে বলে ঘরটা নেই ভাবতে পারি, কিন্তু স্পেস নেই এটা ভাবা যায় না, বস্তু নেই স্পেসে এটা ভাবা যায়, এটা নিউটনিয়ান কনসেপ্ট অফ স্পেস, বস্তু ছাড়াও স্পেস থাকতে পারে, কিন্তু স্পেস ছাড়া বস্তু থাকতে পারে না, বাহ্য বস্তু থাকতে পারে না। It is therefore to be regarded as the condition of the possibility of appearances, not as a determination dependent on them, and is an a priori representation
that necessarily grounds outer appearances. কান্ট এই শব্দগুলো বারবার ব্যবহার করেছেন। মানে রিপ্রেজেন্টেশন, ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে কি? কন্ডিশনড, দ্যাট হুইচ ইজ কন্ডিশনড, এটা হচ্ছে ডিটারমিনেশন। যেমন ধরো, কি বলবো, the jar is blue. The jar is blue. Blue is a determination of the jar. Blue is conditioned by the jar. It is not the blue of the cloth. It is not the blue of the sky. It is the blue of the jar. And it is empirical. The determination in this context is empirical. এখানে empirical অর্থে determination ধরা হচ্ছে। তাহলে এটা ডিটারমিনেশন নয়, অভিজ্ঞতা দিয়ে আসে না। তাহলে স্পেসটা আমার অভিজ্ঞতার ডিটারমিনেশন নয়, অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসে না। আমার জারের অভিজ্ঞতা থেকে ব্লুর কনসেপ্টটা বেরিয়ে আসে, কিন্তু অভিজ্ঞতা থেকে স্পেসের কনসেপ্টটা বেরোয় না। বরং স্পেসটা হচ্ছে আমার অভিজ্ঞতার কন্ডিশন। কেন? এটা নেসেসারি। নেসেসারি কেন? যে আমরা স্পেস নেই এটা ভাবতে পারি না। অবজেক্ট আছে, অবজেক্টের অভিজ্ঞতা হচ্ছে, অথচ স্পেস নেই এটা ভাবতে পারি না। মানে রিয়েল অবজেক্টের এক্সপিরিয়েন্স হচ্ছে, অবজেক্ট ভাবতে পারি কিন্তু অবজেক্টের এক্সপিরিয়েন্স হচ্ছে এটা ভাবতে পারি না, স্পেস নেই। কিন্তু কিন্তু স্পেস আছে, অবজেক্ট নেই, এটা ভাবতে পারি। তাহলে কি দাঁড়ালো আর্গুমেন্টটা? আমরা স্পেসের অ্যাবসেন্স ভাবতে পারি না, তাই স্পেস নেসেসারি। আমরা এক্সটার্নাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে স্পেসের অ্যাবসেন্স ভাবতে পারি না, তাই স্পেস নেসেসারি। স্পেস নেসেসারি হয় স্পেস আ প্রায়োরি। থার্ড আর্গুমেন্টটা খুব ঝামেলার, থার্ড এক্সপোজিশনটা। থার্ড এক্সপোজিশনটাকে কান্ট পরবর্তী, মানে এটা ফার্স্ট এডিশন আমি এখন পড়ছি, পরবর্তী এডিশনে মানে সেকেন্ড এডিশনে নিয়ে গিয়ে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে দিয়েছেন। আমার ধারণা সেটা ঠিকই করেছেন। এটা ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনের বিষয়, এটা মেটাফিজিক্যাল এক্সপোজিশনের বিষয় নয়। থার্ড আর্গুমেন্টটা তুলে নিয়ে গিয়ে কান্ট ওইখানে দিয়েছে। এখানে মোট 5টা আর্গুমেন্ট আছে, কাজেই মানে মেটাফিজিক্যাল এক্সপোজিশন অফ স্পেস 5টা আর্গুমেন্ট আছে, তার মধ্যে একটা যদি ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে চলে যায়, পরবর্তীকালে 4টে এক্সপোজিশন থাকবে মেটাফিজিক্যাল এক্সপোজিশনের আন্ডারে। এখন থার্ড এক্সপোজিশনটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে জিওমেট্রি নিয়ে। দেখো, জিওমেট্রি অ্যাপোডিক্টিক সার্টেনটি দেয়। অ্যাপোডিক্টিক সার্টেনটি মানে দৃঢ় নিশ্চয়তা। দাঁড়াও একটু, দাঁড়াও, গলাটা কিরকম যেন কি করছে।
হ্যাঁ, যাই হোক, জিওমেট্রি, জ্যামিতি আমাদের দৃঢ় নিশ্চয়তা দেয়, অ্যাপোডিক্টিক সার্টেনটি দেয়। এখন কি করে দেয়? জিওমেট্রি কার ধর্ম প্রকাশ করে? জিওমেট্রি দেখো দেশের ধর্ম প্রকাশ করে। এই দেশ কিন্তু নিউটনিয়ান স্পেস, এটা অন্য কোনো স্পেস ধরলে চলবে না, এটা নিউটনিয়ান স্পেস। জিওমেট্রি স্পেসের ধর্ম প্রকাশ করে। এখন এই স্পেসের যে ধর্মগুলো সে সম্পর্কে যা যা কনক্লুশন ডিরাইভ করা হয়, যা যা উপপাদ্য সম্পাদ্য এই সমস্ত থিওরেম আমরা ডিরাইভ করি, সেগুলো অ্যাপোডিক্টিক সার্টেনটি দেয়, দৃঢ় নিশ্চয়তা দেয়। কি করে দেয়? দৃঢ় নিশ্চয়তা পূর্বত সিদ্ধই হয়, কান্ট আগেই প্রমাণ করেছেন। দৃঢ় নিশ্চয়তা পূর্বত সিদ্ধ হয়। এখন তাহলে জ্যামিতি পূর্বত সিদ্ধ, জ্যামিতি পূর্বত সিদ্ধ। এখন জ্যামিতি পূর্বত সিদ্ধ হতে পারে, এই দেখো আবার আর্গুমেন্টটা কোন রাস্তায় যাচ্ছে। জ্যামিতি পূর্বত সিদ্ধ হতে পারতো না যদি না যার ধর্ম সে প্রকাশ করে, অর্থাৎ জ্যামিতি প্রকাশ করে, সেই বস্তুটার জ্ঞান পূর্বত সিদ্ধ হতো। আবার বলছি, জ্যামিতি পূর্বত সিদ্ধ হতে পারতো না যদি না যার ধর্ম জ্যামিতি প্রকাশ করে সেই বস্তুটা পূর্বত সিদ্ধ হতো, অর্থাৎ সেই বস্তুটার জ্ঞান পূর্বত সিদ্ধ হতো। জ্যামিতি দেশের ধর্ম প্রকাশ করে, সুতরাং দেশ পূর্বত সিদ্ধ না হলে জ্যামিতি পূর্বত সিদ্ধ হতে পারে না। ঘুরিয়ে বললাম, দেশের জ্ঞান পূর্বত সিদ্ধ না হলে জ্যামিতি পূর্বত সিদ্ধ হতে পারত না। জ্যামিতি পূর্বত সিদ্ধ, সুতরাং দেশ পূর্বত সিদ্ধ, দেশের জ্ঞান পূর্বত সিদ্ধ। আই রিপিট, স্টেপ বাই স্টেপ। স্টার্ট ফ্রম জ্যামিতির জ্ঞান, মানে জ্যামিতির জ্ঞান আর বলবো না, জ্যামিতিটা একটা জ্ঞানই তো। জ্যামিতি পূর্বত সিদ্ধ। এখন জ্যামিতি পূর্বত সিদ্ধ কেন? যেহেতু সেটা দৃঢ় আবশ্যিকতা প্রকাশ করে, অ্যাপোডিক্টিক সার্টেনটি দেয় আমাদের। অ্যাপোডিক্টিক সার্টেনটি দিলে সেটা পূর্বত সিদ্ধ, জ্যামিতি পূর্বত সিদ্ধ। জ্যামিতি পূর্বত সিদ্ধ হতে পারতো না যদি না যার ধর্ম সে প্রকাশ করে সেই বিষয়টার জ্ঞান পূর্বত সিদ্ধ হতো। জ্যামিতি দেশের ধর্ম প্রকাশ করে, সুতরাং দেশের জ্ঞান পূর্বত সিদ্ধ না হলে জ্যামিতি পূর্বত সিদ্ধ হতে পারত না, সুতরাং দেশের জ্ঞান পূর্বত সিদ্ধ। এই এডিশনে, ফার্স্ট এডিশনে কান্ট এটাকে মেটাফিজিক্যাল এক্সপোজিশনে রেখেছেন। সেকেন্ড এডিশনে এটাকে, এই আর্গুমেন্টটাকে নিয়ে গেছেন ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে। কেন নিয়ে গেছেন তোমাদের কাছে নিশ্চয়ই এতক্ষণে স্পষ্ট। আমি মেটাফিজিক্যাল এক্সপোজিশন এবং ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনের মধ্যে পার্থক্যটা বলেছি। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। পরের আর্গুমেন্ট দুটো রাদার সিম্পল।
পরের আর্গুমেন্টে যাচ্ছি, স্পেস ইজ নট এ ডিসকার্সিভ or as is said general concept of relations of things in general but a pure intuition. ডিসকার্সিভ কনসেপ্ট মানে যেটা বারবার করে আসে, আমি একটা কনসেপ্টকে বারবার অ্যাপ্লাই করছি, সেটাকে বলে ডিসকার্সিভ অ্যাপ্লিকেশন। কিরকম এক্সাম্পল দেব? ডিসকার্সিভ এক্সপ্লানেশন, যেমন ধরো আমি একটা সেন্টেন্সের আগে ডিসকার্সিভলি ইউজ করতে পারি, ইট ইজ ফলস দ্যাট। ইট ইজ ফলস দ্যাট এই ক্লজটা তুমি যে কোনো সেন্টেন্সের আগে যতবার খুশি ইউজ করতে পারো, প্রত্যেকবার মানে পাল্টাবে, তার সিম্যান্টিক্স পাল্টে যাবে। ইট ইজ ফলস দ্যাট গ্রাস ইজ গ্রিন। It is false that grass is green. It is false that grass is green. প্রত্যেকবার মানেটা ঠিক উল্টো হয়ে যাচ্ছে, আমার বক্তব্যটা ঠিক উল্টো, মানে নয়, বক্তব্যটা ঠিক উল্টো হয়ে যাচ্ছে। এই যে ইউজ গুলো, যেগুলো তুমি মানে বারবার তুমি মুসালসাল যেটাকে ইউজ করতে পারো, এটাকে তুমি মুসালসাল ইউজ করতে পারো, সেটাকেই বলা হয় discursive use. Space is not a discursive or, as is said, general concept of relation of things in general, but a pure intuition. For first, one can only represent a single space, and if one speaks of many spaces, one understands by that only parts of one and the same unique space. দেখো, কাউয়ের কনসেপ্টটা, টেবিলের কনসেপ্টটা, আমি কাউয়ের কনসেপ্টটা নিচ্ছি, সহজ হবে। এটা ডিসকার্সিভ ইউজ হয়, এটা কাউ, ওটা কাউ, ওটা কাউ, ওটা কাউ, ওটা কাউ, এটা গৌ, এটা গৌ, ওটা গৌ, ওটা গৌ, ওটা গৌ। ডিসকার্সিভলি ইউজ করছি, আমি মুসালসাল ইউজ করছি এটাকে। এবার স্পেসটা এরকম ভাবে হয় না, স্পেসকে এরকম করা যায় না। এটা স্পেস, ওটা স্পেস, ওটা স্পেস, ওটা স্পেস, একটাই স্পেস আছে, একটাই দেশ আছে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি এই দেশ, ওই দেশ, এটা উগান্ডা, ওটা জাপান, ওটা ইংল্যান্ড, এরকম বলি, কিন্তু আমরা বুঝি আসলে আমরা সেখানে কি করছি, একটাই স্পেসকে ভাগ ভাগ করে বলছি। কিন্তু যখন বলি এটা গো, ওটা গো, ওটা গো, ওটা গো, তখন এরকম নয় একটা গরুকে ভাগ ভাগ করে এটা গরু, ওটা গরু, ওটা গরু, ওটা গরু, টুকরো টুকরো করে এরকম ভাবে বলছে, এটাই অর্থটা হয়। কাজে গরুর ক্ষেত্রে ডিসকার্সিভ ইউজ, গত্য ডিসকার্সিভ ইউজ হয়, গো কথাটা ডিসকার্সিভ ইউজ হয়, কিন্তু দেশ কথাটা ডিসকার্সিভ ইউজ হয় না। এটা দেশ, ওটা দেশ, সেটা দেশ, ওটা দেশ, এরকম ইউজ হয় না। যদি বা আমরা ইউজ করি এই দেশ, ওই দেশ, সেই দেশ, সেরকম কিন্তু বলি আমরা অনেক সময়, কিন্তু তখনও আমরা বুঝি একই দেশকে ভাগ করে করে বুঝেছি। তাহলে দেখো এর থেকে কি প্রমাণিত হলো, সামান্য আর বিশেষের যে সম্বন্ধ, সামান্য আর ব্যক্তির যে সম্বন্ধ, বিশেষ নয়, সামান্য আর ব্যক্তি, এখানে বিশেষ কথাটা বলি আমরা, ঠিক, সামান্য আর ব্যক্তির যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা একরকম, আর খণ্ডদেশ আর মহাদেশের সম্বন্ধটা একরকম। সামান্য আর ব্যক্তির সম্বন্ধ বা বিশেষের সম্বন্ধ, ওই বৈশেষিকের বিশেষ ভুলে যাও। সামান্য আর ব্যক্তির যে সম্বন্ধ, এখানে বিশেষ অর্থে ব্যক্তি, সামান্য আর ব্যক্তির যে সম্বন্ধ, সেটা খণ্ড খণ্ড করে সম্বন্ধ নয়, একটারই অনেকগুলো পার্ট, এরকম নয়, একটা বিষয় আছে তার অনেকগুলো পার্ট, এরকম ব্যাপারটা।
কিন্তু দেশের ক্ষেত্রে, কালের ক্ষেত্রে এই যুক্তিগুলো লাগবে। দেশের ক্ষেত্রে একটাই দেশকে আমরা খণ্ড খণ্ড করে বিভিন্ন খণ্ড দেশে বুঝি, এবং ভারতীয় দার্শনিকদের যদি বলো, ওরা বলবেন উপাধি ভেদে আলাদা করি, উপাধি দিয়ে আলাদা করি। কখনো নামটা উপাধি, কখনো কোনো বস্তুটা উপাধি, যাই হোক উপাধি ভেদে আলাদা, এরকম ভাবে বলবেন। কাজে একটাকেই অনেক অংশ করে বুঝি, দুটোর মধ্যে তাহলে ঘোরতর পার্থক্য। একটাই দেশ আছে যা, কারণ সামান্য হচ্ছে অনেক সমবেত, অনেক সমবেত না বলে এখানে বলবো অনেক অনুগত। সামান্য হলে তাহলে এটা সামান্য নয়, এটা বিশেষ। চলো পরের আর্গুমেন্টে। Space is represented as given infinite magnitude, a general concept of space which is common to a foot as well as an L can determine nothing in respect to magnitude. If there were not boundlessness in the progress of intuition, no concept of relations would bring with it a principle of their infinity. দেখো, দেশকে বলা হয়েছে ইনফাইনাইট। আমি বিভু শব্দটা ব্যবহার করছি না, বিভু শব্দটার ভারতীয় দর্শনে একটা টেকনিক্যাল মানে আছে, অসীম। দেশ অসীম, অর্থাৎ তার একটা পরিব্যাপ্তি আছে, কিন্তু কোনো কনসেপ্টের পরিব্যাপ্তি থাকতে পারে না। গত্যের কোনো পরিব্যাপ্তি, গত্য অসীম এই কথাটা কেউ বলে না। গত্যের কোনো পরিমাণ নেই, কাজে গত্য অসীম, অশ্বত্ব অসীম, টেবিলত্ব অসীম, এই কথাগুলোর কোনো মানে হয় না। কাজেই দেশ যেহেতু অসীম, সেহেতু দেশকে কিন্তু বলতে হবে যে এটা কনসেপ্ট নয়, কোনো কনসেপ্ট অসীম হতে পারে না, দেশ অসীম। সুতরাং দেশ কোনো সামান্য প্রত্যয় নয়, কোনো সামান্য প্রত্যয় হতে পারে না দেশ। এর থেকে কান্ট কি প্রমাণ করলেন? কান্ট প্রমাণ করলেন এক, যেগুলো আমরা বলেছিলাম, দেশ সামান্য নয়, দেশ বিশেষ, দেশ অভিজ্ঞতার দ্বারা লাভ করা যায় না, দেশ পূর্বত সিদ্ধ। এখন এই পূর্বত সিদ্ধ কথাটা দুটো অর্থ আগের দিন বলেছিলাম, একটু মনে করিয়ে দিয়ে এখানে আজকে লেকচার শেষ করব। কোথাও কোথাও কান্ট বলছেন, কোথাও কোথাও নয়, এই জায়গায় বলছেন, পুরোটাই বলছি আমি ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকের একদম প্রথম অংশটা থেকে। কান্ট এখানে বলছেন যে দেশ আমাদের ইন্দ্রিয় শক্তির পূর্বত সিদ্ধ আকার। এই কথাটা একটু মেটাফিজিক্যাল, এই কথাটা হালকা মেটাফিজিক্যাল এই কারণে, এটা আমাদের ইন্দ্রিয় শক্তির পূর্বত সিদ্ধ আকার, এটা আমাদের ইন্দ্রিয় শক্তির মধ্যেই থাকে, সেটা কান্ট প্রমাণ করলেন। দ্বিতীয় কথা হচ্ছে এটা পূর্বত সিদ্ধ, মানে এটা পূর্বত সিদ্ধ ভাবে জানা যায়, এটাকে জানার জন্য আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয় না। কান্ট এইটা ব্যাখ্যা করেননি এটাকে কিভাবে পূর্বত সিদ্ধ ভাবে জানা যায়।
বলেননি, এটা ধরে নিয়েছেন জানা যায়, কিন্তু উল্টোটা প্রমাণ করেছেন, যেটা অভিজ্ঞতার সাহায্যে জানা সম্ভব নয়। এই যে কার্ড প্রমাণ করেছেন অভিজ্ঞতার সাহায্যে জানা সম্ভব নয়, সেটা আমরা এই যে 5টা আর্গুমেন্ট দেখলাম, এই 5টা আর্গুমেন্ট, যার থেকে একটা পরে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে চলে যাবে, সেটার দ্বারা আমরা দেখলাম। দেশকে পূর্বতঃসিদ্ধ উপায়ে জানা যায়। কান্টের এখানে 3খানা ক্লেম। একটা ক্লেম দেশ বস্তুটা কি, ইন্দ্রিয় শক্তির আকার, এটা একটা ক্লেম। সেকেন্ড ক্লেম, দেশকে কিভাবে জানা যায়, পূর্বতঃসিদ্ধ উপায়ে জানা যায়, দ্বিতীয় উত্তর। তৃতীয়ত, এই দুরকম ভাবে দেশের কথা কেন বলা হলো, একটা হচ্ছে মেটাফিজিক্যাল কথা, একটা হচ্ছে এপিস্টেমিক কথা। এই দুটো কথার মধ্যে যোগসূত্র কি? যোগসূত্র এই যে, এই কথাটা আগের দিন বলেছিলাম, কান্ট স্পেসকে ইনটুইশন বলেছেন, আবার ইনটুইটেড বলেছেন। ইনটুইশন হিসাবে স্পেস আমাদের ইন্দ্রিয় শক্তির একটা আকার, যেটা আমাদের অভিজ্ঞতা লাভে সাহায্য করে। ইনটুইটেড সেন্সে স্পেস আমাদের ইন্দ্রিয় শক্তির দ্বারা লব্ধ, স্পেস আমাদের ইন্দ্রিয় শক্তির দ্বারা লব্ধ বিষয়। অর্থাৎ এখানে প্রসেস এন্ড প্রোডাক্টের একটা পার্থক্য হবে। আমি এখানে আজকে ভাবছি থামি, এবং তোমাদের পুজোর আগে থামি, পুজোর ছুটির আগে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলো, না হলে মানে আমি বিদেয় হই। টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় সিমিলার যুক্তি দেব। আমরা তো দেবো না, মানে আমি তো একদম কান্টের বই থেকে পড়ছি, কারণ বইটা ধরে ধরে পড়া খুব দরকার, এবং বারবার পড়া দরকার, একবার পড়ে হবে না। এরকম ক্লাসিক বারবার পড়া দরকার খুব, মানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিছু কিছু লুকিয়ে আছে। তুমি দেখবে 3বার 4বার পড়লে তুমি 3টে 4টে অর্থ পাবে, আর নতুন নতুন কিছু পাবে যতবার। আমি যতবার পড়ি জায়গাগুলো, ততক্ষণ আমি নতুন নতুন জিনিস খুঁজে পাই, নতুন ইনসাইটস খুঁজে পাই। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। কারোর কোনো প্রশ্ন নেই? না থাকলে আমি নমো নমো করে তোমাদের পুজোর আগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করি এখানে। স্যার আপনাকেও পুজোর শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ, সবার ভালো কাটুক। প্রণাম নেবেন, আপনারও শুভ হোক এবং পুজো ভালো কাটুক। হুম, তাহলে এখানে আমরা শেষ করছি। আমরা 27 তারিখ আবার শুরু করব, 27শে অক্টোবর। না, কত যেন বললাম, 21শে অক্টোবর বললাম, তাই তো? 21শে অক্টোবর, হ্যাঁ, 21শে অক্টোবর শুরু করব। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।